সুপ্রিয় দর্শক, আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড নানা কর্মসূচি পালন করছে। এবারের কাস্টমস দিবসের প্রতিপাদ্য হচ্ছে কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। আজকের টেবিল টকে এ বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনায় একমাত্র অতিথি হিসেবে যোগ দিচ্ছেন কাজী মোস্তাফিজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার সদস্য। তিনি কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের দায়িত্বে রয়েছেন। তো দর্শক, চলুন সরাসরি আলোচনায় চলে যাই। জনাব কাজী মোস্তাফিজুর রহমান, আজকের দিবসটি কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের জাতীয় জীবনে এর কি প্রভাব রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে ধন্যবাদ দর্শকদেরকে। আপনারা জানেন যে 1947 সালে যখন একটা যুদ্ধ শেষ হয়, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউরোপিয়ান ইউনিয়নের 13টি দেশ কাস্টমসের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের যে কার্যক্রম আছে সেটাকে সুশৃঙ্খলভাবে নিয়ে আনার জন্য, একটা ইউনিফর্মিটি আনানোর জন্য এবং হারমোনাইজ সিস্টেম তৈরি করার জন্য তারা একটা কাউন্সিল গঠন করে, সেটাকে কাস্টমস কোঅপারেশন কাউন্সিল নামে পরিচিত। এবং এই কাউন্সিলটি 1953 সালের 26শে জানুয়ারি সর্বপ্রথম তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে এই কাউন্সিলটাকে কনভার্ট করে WCO 1994 সালে WCO ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন নামে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়। এখন এই যে আন্তর্জাতিক ট্রানজ্যাকশন, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, কাস্টমস মূলত ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটাকেই কন্টিনিউ করে এবং এই যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের কাঠামোটাকে ঠিক করার পুরো দায়িত্বটা কিন্তু সেইখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ এই বাংলাদেশের যে পণ্যটা যে নামে চিনে, পৃথিবীর অন্য সব দেশে ঠিক একই নামে একই কোডেই চিনে। এই যে একটা সিস্টেম তৈরি করে দেওয়া এবং সিস্টেমের মধ্যে ট্রেড ফ্যাসিলিটেশনটাকে কিভাবে আরও গতিশীল করা যায়, গতিময় করা যায়, তার জন্য WCO বিভিন্ন সময় তার প্রেসক্রিপশন আমাদেরকে বিভিন্ন কাস্টমসকে তারা পাঠায় এবং সেই কাস্টমস এবং প্রত্যেকটা কাস্টমসে কিন্তু এই ওয়ার্ল্ড কাস্টমসের যে প্রেসক্রিপশন আমরা বলবো বা তাদের যে নির্দেশনা, সেটাকে কিন্তু আমরা যেহেতু সিগনেটরি এবং আমরা সেগুলো প্রতিপালন করি। তো আজকে এই কারণে আমরা বলবো যে ওয়ার্ল্ড কাস্টমসের আজকের যে দিনটি, এই দিবসটির মাধ্যমে আমরা আবার নতুন করে আমাদের নতুন কাঠামো, নতুন জিনিস নিয়ে আবার আমাদের করদাতাদের সামনে বা আমদানিকারক, রপ্তানিকারক সবার সামনে আমরা হাজির হই বা তাদেরকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। এটি আর কি। তো আজকের দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। এর আলোকে বাংলাদেশ কাস্টমস তথা জাতীয় রাজস্ব বোর্ড কি পদক্ষেপ নিয়েছে আপনি যদি আমাদেরকে জানান। আজকের যে প্রতিপাদ্য বিষয়, এখানে প্রথম যে জিনিসটি আছে সেটি হলো দক্ষতা। আমরা আমাদের দক্ষতা বৃদ্ধির আমরা বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করি। আমাদের একটা আমদানি বা রপ্তানির ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, সেই সমস্যাগুলোর মধ্যে একটা বেসিক সমস্যা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন। আমরা পণ্যের ক্লাসিফিকেশন ঠিকমতো করা একটা আসলে অনেকের সমস্যা হয়ে থাকে এবং আমরা আমদানি বা রপ্তানিকারক যারা আছেন তারা অনেক সময় ক্লাসিফিকেশনটা বুঝেন না। তারা যাতে তাদের আমদানি বা রপ্তানির পূর্বেই তারা যাতে ক্লাসিফিকেশনের একটা গাইডলাইন পেয়ে থাকেন, তার জন্য আমরা অ্যাডভান্স রুলিং নামে একটা পদ্ধতি প্রয়োগ করেছি এবং তারা খুব জাতীয় রাজস্ব বোর্ডে এই অ্যাডভান্স রুলিংয়ের আবেদন করতে পারেন এবং আবেদন করলে জাতীয় রাজস্ব বোর্ড এই ধরনের সুবিধা তাদেরকে অগ্রিম আমদানির প্রথমেই পণ্যের এইচএস কোড কী হবে সেটা নির্ধারণ করে দিয়ে থাকে। তো এর ফলে হয় কি, যে একটা পণ্য আনার পরে আর জটিলতা তৈরি হয় না, তাহলে পণ্যটা দ্রুত খালাসের সুবিধা হয়। তো এই কাজটা আমাদের এই ধরনের, এটা কিন্তু এই WCOর গাইডলাইন থেকে আমরা প্রেসক্রিপশনটা করেছি। এরপরে আমরা যে জিনিসগুলো করেছি, দ্রুত পণ্য খালাস করার জন্য আপনার মনে করেন যে আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা প্রতিটা স্টেশন, স্পেশালি বড় চিটাগং পোর্ট, মংলা পোর্ট, বেনাপোল পোর্ট, এই সমস্ত পোর্টে আমরা নন ইন্ট্রুসিভ ইনস্ট্রুমেন্ট আমরা বসিয়েছি যাতে করে পণ্যগুলো দ্রুত খালাস করা যায় এবং আমাদের একটা কন্টেনার এক্সামিন করতে সারাদিন লেগে যায়, সেটা যদি আমরা খুব উইদিন মিনিটের মধ্যে এক্সামিন করা বা ভিতরে কী ধরনের পণ্য আছে সেটা দেখতে পারি, স্ক্যানিং করে আমরা সেই স্ক্যানিংগুলো ইনস্টল করা হয়েছে। এই সুবিধাতে আমরা পণ্য দ্রুত খালাস করতে পারছি।
এরপরে আমরা মনে করেন রিস্ক ম্যানেজমেন্টের একটা পদ্ধতি আমাদের আছে, রিস্ক ম্যানেজমেন্ট পদ্ধতিতেও আমরা পণ্য দ্রুত খালাস করতে পারি। তো এই দক্ষতা এবং সিকিউরিটির বিষয় যদি আমি বলি যে সিকিউরিটি আমরা কী ধরনের সিকিউরিটি নিশ্চয়তা করছি, আপনার এখন এই যে আমরা স্ক্যানিং মেশিনগুলো বসিয়েছি, এর ফলে এই স্ক্যানিং মেশিনের ভিন্নতর কোনো পণ্য যেগুলো নাকি রেস্ট্রিক্টেড, সেই পণ্যটা আসলে আমাদের এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যে আমরা একটা পণ্যের প্যাটার্ন দেখলে পরে, একটা ইমেজ প্যাটার্ন দেখলে পরে আমরা বুঝতে পারি যে এই ইমেজের মধ্যে অন্য ইমেজ আছে কিনা। যখন অন্য ইমেজ থাকে তখনই বুঝতে পারি যে এখানে ভিন্নতর কোনো পণ্য আছে যেটা নাকি আসলে হয়তো লুকিয়ে আনা হয়েছে। এই একটা জিনিস আছে যে আমরা নিরাপত্তা এবং আমরা পরিবেশ সুরক্ষার জন্য যে সমস্ত কার্যক্রম আমাদের আছে সেগুলো আমরা নিয়ে থাকি। স্পেশালি পরিবেশ মন্ত্রণালয় অধিদপ্তর থেকে আমাদেরকেও তাদের বেশ কিছু প্রশিক্ষণ, আমাদেরকে স্পেশাল প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের অফিসারদেরকে। আমরা সেটা প্রতিপালন করি যাতে করে আমাদের পরিবেশ হ্যাজার্ড যে সমস্ত পণ্য আছে, কেমিক্যাল আছে, এগুলো যাতে দেশের ভিতরে প্রবেশ করতে না পারে, এবং যদিও প্রবেশ করে সেগুলো যাতে রেস্ট্রিক্টেড ওয়েতে প্রবেশ করে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরের নির্দেশনা প্রতিপালন করে প্রবেশ করে, সেই বিষয়টাকে আমরা মনিটর করি। এবং সেটাকে মনিটর করার জন্য আমরা ভবিষ্যতে আরও কিছু কার্যক্রম নিচ্ছি। সেটা হলো যে আমরা চাচ্ছি যে এই জিনিসগুলোকে যাতে কন্টিনিউ যেখানে যাওয়ার কথা সে জায়গাতেই যায়, সেই জিনিসগুলো আমরা মনিটর করার চিন্তা করছি ভবিষ্যতের জন্য। আর প্রগতির বিষয় যেটি বলবো সেটি হলো যে আসলে দেখেন আমরা দেশের উন্নয়নের জন্য যে শিল্পায়নের প্রয়োজন, সেই শিল্পায়নকে উদ্বুদ্ধ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড সময়ে সময়ে বিভিন্ন এসআরও করেছে। বিভিন্ন ক্যাপিটাল মেশিনারি এগেন্স্ট বিপরীতে তাদের ট্যাক্স কমে দিয়েছে, রপ্তানির ক্ষেত্রে কোনো ট্যাক্সই লাগছে না। এই যে জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন সময় সময় এসআরওর মাধ্যমে শিল্পায়ন, ঔষধ, বিভিন্ন প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে কিন্তু এগ্রিকালচার প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে এক ধরনের বেনিফিট দেওয়ার চেষ্টা করছে যাতে এই সমস্ত ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট নিয়ে এই শিল্পগুলো দাঁড়াতে পারে, এই বিষয়টা কিন্তু। এবং সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এক্ষেত্রে আমাদের যে নীতি, আমাদের যে কাস্টমস পলিসি, সেটা কার্যকর ভূমিকা রাখতে পারছে। জি, আমি আপনার আলোচনার সূত্র ধরে আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি যে বললেন যে যাতে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা করা যায়, তার একটা দক্ষতা নির্মাণের জন্য আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন, কাজ করছে বা সেরকম একটা টিম থাকতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই আগস্টে যে বিপ্লবটা বা গণঅভ্যুত্থানটা যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের পরে এর সাথে সঙ্গতি রেখে কি এই পণ্য খালাসের বিষয়টি আরও দ্রুত গতি সম্পন্ন করা গেছে? এখানে যে বিষয়টি একটু ইঙ্গিত দিতে চাই সেটি হচ্ছে যে এইরকম একটা অভিযোগ ছিল বা আছে বলতে আমি ছিলই বলবো যে আমাদের বন্দরে আমদানি করা পণ্য খালাস করতে একটু সময় লাগে বেশি, তাতে নানা জটিলতা তৈরি করা হয় বা জটিলতা থাকে। এই জটিলতা তৈরি বা জটিলতা থাকার যে বিষয়টা, সেই জায়গায় আমরা কি পদক্ষেপ নিতে পেরেছি বা নতুন করে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, যার কারণে এখন আগের চেয়েও পণ্যটা আরও দ্রুত খালাস করা যাচ্ছে, এরকম কোনো বিষয় আছে কিনা? ধন্যবাদ। হ্যাঁ, আমরা কাস্টমস থেকে প্রতি 2 বছর পর পরে আমরা একটা স্টাডি করি, স্পেশালি যে আমরা যে বিগত সময়ে যে আমরা কাজগুলো করলাম, সেই কাজগুলোর মধ্যে কি পরিমাণ কনসাইনমেন্ট আমরা দ্রুত খালাস করতে পেরেছি এবং কতদিন সময় নিয়েছে প্রত্যেকটা কনসাইনমেন্টের ক্ষেত্রে। তো আমাদের যে গত 2022 সালের যে আমাদের স্টাডি, সেই স্টাডিতে দেখা গেছে যে আমরা অলমোস্ট 90% কনসাইনমেন্ট আমরা কিন্তু যেদিনে তারা তাদের ডিক্লারেশন সাবমিট করছে সেই দিনই আমরা অ্যাসেসমেন্ট করে দিয়েছি। সো এবং বাকি যে 10% কনসাইনমেন্ট যেটি আছে সেটির মধ্যে এই 5 থেকে 6% কনসাইনমেন্ট আছে, যেই কনসাইনমেন্টগুলোর বিপরীতে আইপিও কিছু রেস্ট্রিকশন আছে, আইপিও ইম্পোর্ট পলিসিগত কিছু রেস্ট্রিকশন আছে, স্পেশালি বিভিন্ন অধিদপ্তরের ফ্যাসিলিটি। যেমন মনে করেন যে গুঁড়া দুধ যদি কেউ আনে তার জন্য লাগে বিএসটির একটা সার্টিফিকেট লাগে। তো সেই জিনিসটা বিএসটির সার্টিফিকেট সে যতক্ষণ পর্যন্ত আমাকে প্রোভাইড করতে না পারছে ততক্ষণ পর্যন্ত আমি ওই পণ্যটা কিন্তু ছাড়তে পারছি না, আমি অ্যাসেসমেন্টও করতে পারছি না। অর্থাৎ একটা পণ্য যখন বিদেশ থেকে আসে তখন সেই পণ্যটা আমি
অ্যাসেসমেন্ট করব কিনা, অ্যাসেসমেন্ট মানে আমার ট্যাক্স ডিটারমিন করব কিনা সেটা ডিপেন্ড করতেছে সেটার আইপিওতে কি বলা আছে, ইম্পোর্ট পলিসিতে করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন ইম্পোর্ট পলিসিতে যদি সেটাকে ইম্পোর্টেবিলিটি প্রথমে উইদাউট কন্ডিশনে ইম্পোর্টেবল হয়ে থাকে, তাহলে পর আমি ধমাধম সেটাকে তাড়াতাড়ি তাৎক্ষণিকভাবে আমি অ্যাসেসমেন্ট করতে পারি এবং ট্যাক্স আমি আইডেন্টিফাই করে তার থেকে ট্যাক্স নিতে পারবো। কিন্তু যদি সেখানে কন্ডিশন থাকে যে এটা পোষক মন্ত্রণালয় বা পোষক অধিদপ্তরের একটা প্রত্যয়ন লাগবে বা তাদের কোনো সার্টিফিকেট লাগবে, সেই সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত আমি কিন্তু এটাকে অ্যাসেসমেন্ট করতে পারছি না। তো এই কারণে কিছু পণ্য আমাদের অ্যাসেসমেন্ট করতে কিছুটা বিলম্ব হয়। এবং আরও কিছু কারণ আছে, সেগুলো হলো যেমন মনে করেন যে অনেক সময় ভ্যালুয়েশন নিয়ে অনেক ডিসপিউট হতে পারে। অনেক সময় কিছু ক্ষেত্রে দেখা যায় যে পণ্য বেশি নিয়ে আসে, যে পণ্যে ডিক্লারেশন দিয়েছিল সেই পণ্য না এনে অন্য পণ্য নিয়ে আসতেছে, অথবা ডিক্লারেশন দিয়েছে ঠিকই কিন্তু ওই পণ্য একটু কম এনে অন্য পণ্যটা একটু বেশি নিয়ে আসছে। এরকম নানা রকম প্রশ্ন থাকে। আবার কিছু থাকে যে কাছাকাছি দুইটা এইচএস কোড আছে, একটার রেট অফ ডিউটি 25% আর একটা হচ্ছে 10%। তিনি সভাপতি এইচএস কোডটা 10%-এর দিয়ে দিয়েছেন, তখন আমাদের সাথে তাদের একটা ডিসপিউট চলে আসে। তো এই যে ডিসপিউটগুলোর কারণে হয়তো এই যে 5-6% কনসাইনমেন্ট একটু বিলম্ব হয়। এছাড়া কিন্তু আমরা আরও কিছু নতুন ফ্যাসিলিটি জুলাই বিপ্লবেরকে নিয়ে আমরা আরও নতুন ফ্যাসিলিটি আনছি, সেটা হলো অথরাইজ ইকোনমিক অপারেটর। যদিও সেটি অনেক দিন আগের থেকে কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এটিকে আলটিমেটলি আমরা এখন অনলাইন সিস্টেমের মাধ্যমে এটাকে ফ্যাসিলিটিটা এনশিওর করছি যে একজন ট্যাক্স পেয়ার উনি বা একজন আমদানিকারক যারা নাকি আমাদের এই সার্টিফাইড অথরাইজ ইকোনমিক অপারেটেড সার্টিফিকেটধারী হবেন, তারা তাদের পণ্য ওনারা ডিক্লারেশন দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমি আর অ্যাসেসমেন্ট করব না, ওনার ডিক্লারেশনটাই অ্যাসেস হয়ে যাবে। আচ্ছা, এই ফ্যাসিলিটিগুলো নিয়ে আসতেছি। তাতে করে মানে এখন যেমন আমার কাছে অ্যাসেসমেন্ট করতে হলে আমার পাইপলাইন অনুযায়ী আমি অ্যাসেসমেন্ট করতাম, আমাদের প্রতিদিন প্রায় 18,000 কনসাইনমেন্ট অ্যাসেসমেন্ট করতে হয়। তো 18,000 ডকুমেন্ট যখন অ্যাসেসমেন্ট করতে হয়, তখন যদি আপনি টাইম হিসাব করেন, তাহলে আমি কিন্তু একটা পণ্য ডকুমেন্ট বা একটা কনসাইনমেন্ট অ্যাসেসমেন্ট করতে, ট্যাক্স ডিটারমেন্ট করতে আমার 20 মিনিটের বেশি কম সময় পাই, আরও কম সময় পাই। সো দ্যাট ইজ ভেরি টাফ আমাদের জন্য। তারপরে ওই ফ্যাসিলিটিটা যখন হবে, উনি কিন্তু ওনার এই 20 মিনিটও লাগবে না, উনি সাবমিট করার সাথে সাথে সিস্টেম এটাকে অ্যাসেস করে দেবে, ট্যাক্স ডিটারমেন্ট। আমরা অন্য একটা প্রশ্ন যাব, তার আগে এই জায়গাতে আমি আর ছোট্ট দুটো প্রশ্ন করতে চাই। আসলে আপনার আলোচনা খুব ইন্টারেস্টিং এবং আমরা অনেক কিছু জানতে পারছি। এই জায়গা থেকে জানতে চাচ্ছি যে আপনি বলেছেন আলোচনার ভেতরে যে ধরুন বিএসটিআর সার্টিফিকেট লাগবে, কোনো একটা পণ্য এনেছে, সেই পণ্যটা এখান থেকে ক্লিয়ার করতে সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেট আনতে হয়তো অনেক সময় কোনো একজন আমদানিকারক জটিলতার মুখে পড়তে পারে, সেটা অফিসিয়াল জটিলতা হতে পারে, তার দুর্বলতা হতে পারে, ইনফরমেশনের গ্যাপ থাকতে পারে, তিনি বুঝে না উঠতে পারেন। এই ক্ষেত্রে এনবিআর কি সহযোগিতা করতে পারে বা করে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে পরিবর্তনের কথা বা আমরা যে পরিবর্তনের কথা বলবো, আমি খুব সুনির্দিষ্ট করে জানতে আগ্রহী যে আসলে পণ্য খালাসের ব্যাপারে এই গতিটা কতটুকু ত্বরান্বিত হয়েছে। পাশাপাশি আপনি যে তথ্য দিলেন যে মাত্র 20 মিনিট সময় পান একটা ভ্যালুয়েশন অ্যাসেস করার জন্য, তো এই জায়গায় যথেষ্ট লোকবল আছে কিনা, আমাদের সেই রকমের অবকাঠামো আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। যে জিনিসটি বললেন যে পণ্য খালাসের ক্ষেত্রে এই যে বিভিন্ন পোষক মন্ত্রণালয় দপ্তরের বিষয়টা, সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করেছি। গত 2রা জানুয়ারি আমরা নতুন একটা সিস্টেম উদ্বোধন করেছি। আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় সেটি উদ্বোধন করেছেন। সেটা হলো বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো। বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে যে সমস্ত এই যে সার্টিফিকেট হোল্ডারদের সাথে আমাদের ট্যাক্সপেয়ারদেরকে কানেকশন করে দিচ্ছে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে, অর্থাৎ উনি ঘরে বসেই এই সার্টিফিকেট যাতে নিতে পারেন তার ব্যবস্থা আমরা সিস্টেমের মাধ্যমে করেছি। তো এটি ইতিমধ্যে আমাদের 6টা প্রতিষ্ঠান আমাদের এই সিস্টেমের মধ্যে চলে আসছে, অনলাইন সিস্টেমে এসেছে। আরও 19টি প্রতিষ্ঠান আমাদের পাইপলাইনে আছে, যারা নাকি এই মাসেই আমাদের চলে আসার কথা। আমাদের কাজ চলছে।
তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যখন চলে আসবে তখন যে জিনিসটি হবে, আমাদের আমদানিকারক বা রপ্তানিকারক যারা আছেন তাদেরকে এখন আর এই সার্টিফিকেট আনার জন্য রেসপেক্টিভ দপ্তরে যেতে হবে না। তারা সার্টিফিকেট কোন পণ্যের সার্টিফিকেট লাগবে, সিস্টেম তাকে আগে থেকেই অ্যালার্ম দিয়ে দিবে যে আপনার এই পণ্যের জন্য আপনার সার্টিফিকেট লাগবে। সো তিনি ওই অ্যাপ্লাই করলে পরে এবং ট্যাক্স ওই সার্টিফিকেটের জন্য যে ধরনের যে টাকা বা অন্যান্যদের যে ফি পরিশোধ করতে হয় সেটা উনি এই সিস্টেমের বিষয়ে পরিশোধ করবে এবং ওনারা স্যাম্পল ড্র করে নিয়ে যাওয়ার পর ওনারা সার্টিফিকেট এই সিস্টেমে দিয়ে দিবে। ওনার সার্টিফিকেটটা অটোমেটিক ওনার কাস্টম ডকুমেন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে। সো এই প্রসেসটাই আমরা অলরেডি চালু করেছি এবং এটি এই গত জানুয়ারি 2 তারিখে এটা উদ্বোধন করা হয়েছে। তো এটি আমাদের দীর্ঘদিনের একটা উদ্যোগ ছিল, ইনশাল্লাহ এটা চালু হয়েছে। আগামীতে আমদানি রপ্তানিকারক যারা আছেন তাদেরকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে না, ফলে একটু সহজ হয়ে যাবে। আর আরেকটা যেটা বললেন সেটা হলো যে জনবল, আসলে জনবল এটি একটি প্রক্রিয়া, এটা একটা প্রসেস, কন্টিনিউয়াস। আজকে আমি জনবল নিয়োগ দিচ্ছি, কালকেই দেখা যাচ্ছে এটা কমে যাচ্ছে। এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার থেকে এটা কন্টিনিউয়াস প্রসেস। এবং জনবল যখন কমে যায় তাকে আবার প্রশিক্ষণের আমার একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউয়াসই চলমান আছে। কিন্তু মানে রিক্রুটমেন্ট প্রসেসটা আসলে একটু সময় নেয়, কারণ কিছু রিক্রুটমেন্ট আমাদের রেসপেক্টিভ দপ্তরগুলো করে থাকে, কিছু রিক্রুটমেন্ট পিএসসির মাধ্যমে হয়ে থাকে। তো ফলে এই টোটাল প্রসেসে একটু সময় নেয়, কিছুটা মাঝে মাঝে কিছুটা গ্যাপ হয়। আর কাস্টমার্সগুলোতে আসলে যেহেতু চাপ, এবং সেখানে বড় সমস্যা হচ্ছে যে সেখানে ওয়েট করার কোনো পদ্ধতি নাই, সময় নেই। কারণ আপনি একটা পণ্য যে ওয়েট করাবেন তাতে ফলে হবে কি ড্যামারেজ বাড়তে থাকে। তো এই জন্য যে জনবল আমার আছে সে অদক্ষ তাকে দিয়ে আমার কাজ করতে হচ্ছে, এবং সেটা দিয়ে আমাদের সিস্টেমটাকে চালু রাখতে হবে। এই যে দক্ষ অদক্ষ সব রকমের লোক দিয়েই কাজ চালিয়ে নিতে হচ্ছে, তাতে কি আমরা এক রকমের ক্ষতির মুখে পড়ছি না? না, সেটা আমরা মনে করি যে ক্ষতির মুখে পড়ছি ঠিক ওইভাবে বলা যাবে না, কারণ আমরা একটা দক্ষ লোকের সাথে একটু ম্যাচ করে মিনিমাইজ করে এটা করা হয়তো কম দক্ষতা বেশি দক্ষতা এরকম ম্যানেজ করে দিয়ে ব্যবস্থা করা হচ্ছে। জি, তো তারপরেও আমার মনে হয় যে এই বিষয়টাতে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যদি আরো বেশি নজর দেওয়া হয়। জি, হ্যাঁ, সেখানে রিক্রুটমেন্টের একটা প্রসেস আছে, চলছে। আচ্ছা, আশা করি আমরা সেগুলো কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। আশা করি আমরা তাই। আমরা পরবর্তী যে বিষয়টি আপনার সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে 2026 সালে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা রয়েছে, তো সেখানে আমাদের নানা রকম শুল্ক সুবিধা কমে যাবে। আপনি জানেন নিশ্চয়ই, তাতে আমাদের অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। এই পরিস্থিতি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানান। হ্যাঁ, আপনিও জানেন যে 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হবে। তো এলডিসি গ্র্যাজুয়েশন হলে পরে যে জিনিসটি হবে যে আমাদের বিভিন্ন দেশে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে আমাদের যে রপ্তানির ক্ষেত্রে ট্যাক্স সুবিধা আমরা পেয়ে থাকি, অর্থাৎ আমাদের শুল্ক দিতে হয় না বা শুল্ক ছাড়ের একটা সুবিধা আছে, সেই সুবিধাগুলো থেকে আমাদের হয়তো আমরা বঞ্চিত হতে পারি। তো সেই জায়গায় আমরা কাজ করছি, আমরা কন্টিনিউয়াস কাজ করছি, এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি। জাতীয় রাজস্ব বোর্ডের একটা বড় টিম এখানে কাজ করছে। তো ইতিমধ্যে আমরা জাপানের সাথে আমরা বসেছি। জাপানে আমাদের একটা গার্মেন্টসের একটা বিশাল এক্সপোর্ট হয়, এবং গার্মেন্টস এবং লেদার গুডসের। সেক্ষেত্রে আমরা জাপানের সাথে এই পর্যন্ত প্রায় চারটা আমাদের মিটিং, 4বার মিটিং হয়েছে, আরও মিটিং আমাদের কন্টিনিউয়াস চলতেছে, যে আমরা কি ধরনের সুবিধা দিলে তারা কি আমাদের সুবিধা হবে। এটা স্পেশাল আমাদের ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে যাতে করে জাপান এবং সাথে আমরা এগ্রিমেন্ট করতে পারি। এছাড়া আমাদের আছে যে আমাদের ট্রেড ফ্যাসিলিটেশন, ফ্রি ট্রেড, এফটি আমরা বলি, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা বিভিন্ন দেশের সাথে করার চিন্তা করছি। তারপরে আমরা ইপিএ করছি। এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আমেরিকা বা অন্যান্য দেশের সাথে আমরা
যাতে এগ্রিমেন্ট করব, যে এগ্রিমেন্টের মাধ্যমেই, এবং এই এগ্রিমেন্ট প্রত্যেকটা এগ্রিমেন্টের লিড দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, এবং এগ্রিমেন্টগুলোর মাধ্যমে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে আমাদের যে রপ্তানি খাত আছে, রপ্তানি খাতগুলোকে যাতে সাপোর্ট দেওয়া যায় সেটা চিন্তা করছি। জি জনাব মুস্তাফিজুর রহমান, আমি আপনার এই আলোচনার সূত্র ধরে আরেকটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আমরা 2026 সালে যখন এলডিসি গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে, এই পর্যায়ে যাচ্ছি, তখন আমরা কতটা হারাবো আর কতটা পাবো, এই রকমের কোনো অ্যাসেসমেন্ট আমাদের হাতে আছে কিনা, জাতীয় রাজস্ব বোর্ড বা সরকারের হাতে আছে কিনা, এটা একটা প্রশ্ন। এর সাথে আর ছোট্ট একটি প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে আমরা বিভিন্ন দেশের সাথে অ্যাগ্রিমেন্ট করার চেষ্টা করছি বা করব, আমাদের হাতে কিন্তু আর সময় নেই। এলডিসিতে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যাব আমরা, এটা বেশ আগেরই সিদ্ধান্ত। আমাদের হাতে কিন্তু মোটামুটি 1 বছর সময় আছে, আমরা ধরে নিতে পারি। এই অবস্থায় আমাদের এই যে অ্যাগ্রিমেন্ট করব বা করতে যাচ্ছি বা করছি, এইরকম প্রক্রিয়া কীরকম অবস্থায় আছে? অর্থাৎ সেই প্রশ্নের সাথেই যুক্ত যে আমরা কতটা হারাবো আর কতটা পাবো। হ্যাঁ, আমরা যখন একটা টেবিল টকে যাই তখন অবশ্যই আমরা কতটুকু আমাদের যদি আমার অপোনেন্ট কতটুকু ট্যাক্স ফ্যাসিলিটি চাচ্ছে, আমি কতটুকু ট্যাক্স ফ্যাসিলিটি দিতে পারবো, বা কোন কোন ক্ষেত্রে দিতে পারবো, কোন কোন ক্ষেত্রে দিতে পারবো না, ট্যাক্স ফ্যাসিলিটি দিলে পরে আমার কতটুকু ট্যাক্স আমি হারাবো, আমি কতটুকু ট্যাক্স বেনিফিট পাবো, সব কিছুকেই আমরা মাথায় নিয়েই কিন্তু আগাই। এবং এই ক্ষেত্রে শুধু যে ট্যাক্সের বিষয়টি আসে তাও না, এখানে রুলস অফ বিজনেস, অরিজিন কি হবে, রুলস অফ অরিজিনের কীভাবে রুলস অফ অরিজিনটাকে ডিটারমাইন হবে, এই বিষয়গুলো আমাদের এখানে আছে। এখানে ভ্যালুয়েশন পদ্ধতিগুলো কীভাবে মেনটেন করা হবে এবং ক্লাসিফিকেশনটা কিভাবে হবে, কাস্টম ডিউটি কাকে বলে, কাস্টম ডিউটি ডেফিনেশন কিভাবে ডিফাইন হবে, এই সমস্ত বিষয়গুলোকে এখানে আনা হয়। এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়, এবং আলোচনায় উভয় পক্ষই যখন একমত হয় তখন সেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়। এবং এই বিষয়গুলো নিয়ে যেহেতু এখানে একটা WTOর গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলোকে আমরা ফলো করি, যাতে গাইডলাইনের বাইরে যেয়ে আমরা কোনো কাজ না করি, কারণ আমরা উভয় যারা এখানে এগ্রিমেন্ট করব আমরা উভয়ই কিন্তু সিগনেটরি। সেজন্য আমাদের এই বিষয়গুলোকে আমাদের মাথায় রেখে কাজ করতে হয়। আর দ্বিতীয় যে জিনিসটি আপনি বললেন যে আমাদের সময় কম, হ্যাঁ, আমরা সে সময় কম, যদিও সময় কম, সেটাকে আমরা অলরেডি আমাদের কগনিজেন্সে নিয়ে আমরা কাজ করছি। আশা করি এলডিসি গ্র্যাজুয়েশনের আগেই আমাদের কাজগুলো সমাপ্তি হবে, এবং আশা করি আমাদের রপ্তানি খাতে সেই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। আমরা আশা করি সেই সমস্যা হবে না। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টেবিল টক। আলোচনায় রয়েছেন আমার সাথে এনবিআর এর কর্মকর্তা জনাব মুস্তাফিজুর রহমান। জনাব মুস্তাফিজুর রহমান, আমরা আলোচনা করছিলাম, আমরা আপনার কাছ থেকে এরই মধ্যে নানা রকমের আলোচনা শুনেছি। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মুদ্রা পাচারের প্রশ্ন। মুদ্রা পাচার রোধে আমরা কি কি কার্যক্রম হাতে নিয়েছি, আমরা এই বিষয়টি আপনার কাছ থেকে এবার একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে মুদ্রা পাচার বিভিন্নভাবে হয়। যেমন মনে করেন যে মুদ্রা এখানে আসে না, কিন্তু তার বিনিময়ে অন্য কিছু যায়। তো এই জিনিসগুলোকে, যেমন আপনারা জানেন, আপনারা প্রায়ই দেখেন যে আমাদের ঢাকা এয়ারপোর্ট বা চট্টগ্রাম এয়ারপোর্ট বা সিলেট এয়ারপোর্টের মধ্যে আমরা প্রায়ই গোল্ড আমরা আটক করি। এই যে গোল্ড আটক করি, এই আটককৃত গোল্ড, এত পরিমাণ গোল্ড আটক হয়, এটা আসলেই এটার ফলে এটা যদি না আটক হতো তাহলে দেখা যেত গোল্ডের বিনিময় মাধ্যমে কিন্তু মুদ্রাগুলো পাচার হচ্ছিল। তো সেইটা একটা প্রতিরোধ হচ্ছে আমাদের মাধ্যমে। তাছাড়া আমরা আমাদের এই জিনিসগুলোকে মুদ্রা পাচার রোধে WCO যেটা আছে, আমাদের ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, ওনারা আমাদেরকে কিছু ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং দিচ্ছেন। এবং এটা আমরা ইতিমধ্যে আমরা একটা অপারেশনের মাধ্যমে আছি। এটা হলো অপারেশন টেন্টাকল নামে, অপারেশন টেন্টাকল এশিয়া অ্যান্ড প্যাসিফিক। এবং এই এশিয়া প্যাসিফিকে বাংলাদেশ কাস্টমসের যেমন আছে, তার সাথে অস্ট্রেলিয়ান কাস্টমস, জাপান কাস্টমস এবং এই সাউথ এশিয়া যে রিজিয়নের যত কাস্টমস আছে সবাই কিন্তু এখানে সংযুক্ত, এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের সবাই। এবং এখানে আমরা
গত বছর আমরা যে আমাদের যে কার্যক্রম তাতে দেখা গেছে যে উই আর দ্য ইন সেকেন্ড পজিশনে আছি এখন এই এশিয়ান প্যাসিফিকের মধ্যে বাংলাদেশ কাস্টমস। তো জাপান হচ্ছে ফার্স্ট, সেকেন্ড পজিশনে বাংলাদেশ কাস্টমস। যে আমরা যে পরিমাণ অপারেশন করেছি এই পর্যন্ত, তাতে এই তাদের যে মেজার, তাদের যে স্ট্যান্ডার্ড, তাতে আমাদের অবস্থানটা সেকেন্ড। তো আমরা প্রতিনিয়তই আমাদের শুল্ক গোয়েন্দা দপ্তর আছে, আমাদের কাস্টম হাউসের প্রিভেন্টিভ দপ্তরগুলো আছে, পাশাপাশি এই এয়ারপোর্টের ভিতরে অন্যান্য দপ্তর এজেন্সি এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য দপ্তর পুলিশও কাজ করছে। আমরা সকলে কিন্তু এখন সমন্বিতভাবে এই কাজ করছি যাতে করে এই মুদ্রা পাচার এবং গোল্ড স্মাগলিং এই দুইটাকে প্রতিরোধ করা যায়। এবং এটাতে একদম 100% প্রতিরোধ করা কতটুকু সম্ভব জানি না, তবে আমাদের চেষ্টা আছে। এবং আমাদের এখানে এর জন্য আপনার মনে করেন যে আমাদের ব্যাগেজ স্ক্যানার আছে, আমাদের হিউম্যান বডি স্ক্যানার আছে। হিউম্যান বডি স্ক্যানার যে আপনি বুঝতেই পারবেন না যে এখানে আপনার স্ক্যান হয়ে যাচ্ছে, এমন একটা ডিভাইস আমরা বসানো আছে। সো আমরা এগুলো দিচ্ছি। এবং এই যে থার্ড টার্মিনাল নতুন চালু হচ্ছে, সেখানে আমরা নতুন পদ্ধতি আরও ইউজ করছি যাতে করে আপনার বিষয়গুলো আমরা বুঝতে পারি। আপনার ব্যাগ আপনার পাওয়ার আগেই আমি বুঝতে পারি যাতে এই ব্যাগের ভিতরে কী আছে। সো এই পদ্ধতিগুলো আমরা আনছি এবং আরও নতুন নতুন টেকনোলজি আমাদের ডিভাইস আনার চেষ্টা করছি, যে ডিভাইসগুলোকে আপনি বসানো থাকবে, আপনি পাশ দিয়ে গেলে পরে আপনি স্ক্যান হয়ে যাবেন এবং আপনার ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটাই আমাকে আইডেন্টিফাই করে। খুবই চমৎকার তথ্য। কিন্তু এই জায়গায় আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই যে আপনি খুবই সেন্সিটিভ ডিভাইস স্থাপন করলেন আপনার এই পাচার রোধ বা কি আনছে কি যাচ্ছে এগুলো স্ক্যান করার জন্য, তাতে সহজেই আপনি ধরে ফেললেন। কিন্তু ব্যাপারটা কি এরকম হলে ভালো হতো যে আমাদের বাইরে থেকে কি আসছে আর কি যাবে এই কাজের সাথে যারা জড়িত তাদের কাছে এই রকম মেসেজ থাকা দরকার যে এইরকম সেন্সিটিভ গুরুত্বপূর্ণ স্ক্যানার রয়েছে, অত্যাধুনিক স্ক্যানার রয়েছে, ডিভাইস রয়েছে, তোমরা কিছু আনতে গেলেই বা পাচার করতে গেলেই ধরা পড়বে। অতএব তাতে কি পাচার কমতে পারতো কিনা? হ্যাঁ, অর্থাৎ জনগণের কাছে বিষয়টা পরিষ্কার করা যায়, আবার এই আছে এতে ধরা পড়বো। অবশ্যই আপনার বক্তব্যটা, আপনি যেটা বলেছেন সেটা অবশ্যই প্রণিধানযোগ্য। সেটা হলো যে আমরা যখন এই ডিভাইসগুলোকে বসাবো অবশ্যই এটাকে প্রচার করব। আমরা প্রচার করব এই কারণে যে মানুষকে আগে সতর্ক করে দেওয়া, যাতে করে উনি এই ধরনের বিষয়ের সাথে জড়িত না থাকে। কারণ এই ধরনের উনি যখন জানতে পারবে যে এখান থেকে গেলেই আমাকে স্ক্যান হয়ে যাব, অতএব সে আর এই জিনিসটা নিয়ে আর এখান থেকে আসবে না, কারণ এখানে আর বের হওয়ার সুযোগ থাকবে না। আর এই ধরনের বিষয় যাতে আমাদের বিষয়গুলো এমন করা হচ্ছে যে এটাকে মনিটরিং, মানে 2-3 জায়গা থেকে মনিটরিং করা হচ্ছে, যে এক জায়গা থেকে বাইপাস হলো যাতে আরেক জায়গাতে জিনিসটা ধরা পড়ে। জি, আমি আপনার একটা আলোচনায় উঠে এসেছে যে স্বর্ণ চোরাচালানের যে প্রশ্ন, সাধারণ মানুষের কাছে বিষয়টা কিন্তু খুব একটা পরিষ্কার না। যে প্রতি বছরে প্রচুর পরিমাণে স্বর্ণ চোরাচালানের ঘটনা ধরা পড়ে বিমানবন্দরে, ছোট বড় নানা রকমের চালান আসে, ধরা পড়ে। জনমনে প্রশ্ন আছে যে এই স্বর্ণগুলো যায় কোথায়, রাখা হয় কোথায়, এর ম্যানেজমেন্টটা, টোটাল ম্যানেজমেন্টটা কি, একটু যদি বলতেন ছোট করে। ধন্যবাদ। আসলে স্বর্ণ যেগুলো আমরা আটক করি, আমরা যেগুলো বাজেয়াপ্ত করি, সেই স্বর্ণগুলো আমরা সরাসরি বাজেয়াপ্ত প্রথম যখন আটক করি আমাদের প্রসেসটা ঠিক এরকম। প্রথমে একজন প্যাসেঞ্জারের কাছ থেকে, যদি যার কাছে আমরা পাই, বা প্যাসেঞ্জার না পেলেও অনেক সময় দেখা যায় যে বিমানের সিটের নিচে রেখে আসে, বাথরুমের টয়লেটের মধ্যে রেখে আসে, বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে আসে। তো এই যে বিভিন্নভাবে নিয়ে আসে স্বর্ণগুলো, এই স্বর্ণগুলো আমরা আটক করার পরে আমরা এগুলোকে বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিই। বাংলাদেশ ব্যাংকে আমরা বুঝিয়ে দিই এবং এটার কাস্টমস যে প্রসিডিওর যেগুলো আছে, অর্থাৎ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার আগ পর্যন্ত এটা বাংলাদেশ ব্যাংকে থাকে। এবং বাজেয়াপ্ত যখন হয়ে যায় তখন বাংলাদেশ ব্যাংকে বলে যে এটা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়েছে, এবং তখন বাংলাদেশ ব্যাংক এটা নিলাম করে দেয়, অথবা তার অধীনে সংরক্ষণ নিজে নিয়ে নেয়, নিজেই কিনে নেয়। বাংলাদেশ ব্যাংকে কিনে তার গোল্ড রিজার্ভটা বাড়ায় এবং আমাদের গভর্নমেন্টকে টাকা দিয়ে দেয়। তো এইভাবে আমরা এটাকে আসলে ডিসপোজ করি। এই প্রক্রিয়াটা যে খুব সুচারুভাবে, সুষ্ঠুভাবে নিয়মের অধীনে থেকে একেবারে বিমান থেকে বা বিমানবন্দর থেকে বা বন্দর থেকে যেখানে আটক হলো সেইখান থেকে এই পর্যন্ত সুচারুভাবে এইগুলো প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য কি ধরনের ব্যবস্থা থাকে?
আমাদের আগে কিছু সমস্যা নীতিগত কিছু নীতি মানে আমাদের সেই ধরনের নির্দেশনাটা ওইভাবে পরিষ্কার ছিল না, কিন্তু বর্তমানে নির্দেশনা খুব পরিষ্কার যে আটক হওয়ার সাথে সাথে সেটা ওখান থেকে আমাদের বাংলাদেশ ব্যাংকের ভোল্টেজ, যেহেতু আমাদের নিজস্ব যে ভোল্টগুলো আছে সেটা আমরা ইতিমধ্যে যে প্রমাণ হয়েছে যেখানে আমাদের কিছুটা দুর্বলতা আছে, আমরা নিরাপত্তা নিয়ে এনশিওর করতে পারছি না, কারণ অনেক অফিসার ট্রান্সফার চলে যাচ্ছে, কারণ আমাদের শিফটে ডিউটি করতে হচ্ছে। সো নিরাপত্তা নিয়ে আমাদের হয়তো আমি ডিউটি করতে চলে গেলাম, আমার শিফট শেষ হয়ে গেল, আমি অন্যকে ঠিক সেভাবে বুঝাই দিয়ে গেলাম না, এই একটা প্রবলেম থেকে যায়। সে কারণে এখন থেকে আমরা এটাকে সরাসরি বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার ব্যবস্থা করেছি এবং এটা জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটা নির্দেশনা জারি করে দেওয়া হয়েছে। ফলে এখন আর এগুলো কাস্টম হাউসগুলো। আমি এই জায়গায় আরেকটু কথা জানতে চাই খুব সুনির্দিষ্টভাবে, সেটা হচ্ছে ধরুন বিমানবন্দরে 20 কেজি গোল্ড আটক করা হলো, ধরা পড়লো, একেবারে টু দ্য পয়েন্টে 20 কেজি গোল্ড আটক হয়েছে, তার বেশি নাকি কম নাকি 20 কেজি, সেইটা আমরা কিভাবে এনশিওর হতে পারি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যা আটক হয়েছে ঠিক তাই বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে, এইটা আমরা এনশিওর করছি। এইটা আমরা যখন আটক করি, আটক করার পরে এই গোল্ডগুলোকে মাপা হয়, প্রিসিশন মেটাল ওয়েট আছে, প্রিসিশন ওয়েট আছে, সেটা ব্যালেন্স দিয়ে আমরা এটা মাপি এবং এখানে কত ক্যারেট গোল্ড আছে যেটা আটক করেছি সেটাও মাপার মেশিন আমাদের কাছে আছে। এটা বাংলাদেশ ব্যাংকের উপস্থিতিতে আমরা মেপে তাদেরকে হাতে বুঝে আমরা নিয়ে যাই এবং তারাও ওখানে আবার এটাকে মেপে এবং এই ক্যারেটগুলো ফাইন্ড করে তারাও সেটা বুঝে নেয়। তার মানে এখানে যখন আটক হলো এবং যখন রিসিভ করলো দুই জায়গায় একেবারে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিত থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা অন্য আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, চলমান সময়ের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, সেটি হচ্ছে যে অর্থ পাচার আমাদের দেশের জন্য একটা বড় রকমের সমস্যা। বিশেষ করে বিগত সরকারের আমলে কি পরিমাণে অর্থ পাচার হয়েছে সেই কথা, সেই গল্প আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে, গণমাধ্যম থেকে আমরা জানছি। বিভিন্ন মামলা হচ্ছে, আসামি আটক হচ্ছে, নানান রকমের কাহিনী ঘটছে। এই মুহূর্তে জাতির সামনে একটা বড় প্রশ্ন হচ্ছে যে পাচার হয়ে যাওয়া হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকা, এই টাকাগুলো আমরা আনতে পারবো কিনা এবং সেটা কিভাবে সম্ভব হবে, আদৌ কি সম্ভব হবে? ধন্যবাদ। প্রশ্ন অনেক জটিল, যদিও এটা একটা আসলে জটিল প্রশ্ন, তারপরও আমি বলবো যে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু এ নিয়ে কাজ করছে। প্রথমে একটা জিনিস হলো যে আমরা তো আসলে এতদিন ওইভাবে কাজ করতে পারিনি, আপনি ভালো মতোই বুঝেন। তা আমরা এখন কাজ করছি, জাতীয় রাজস্ব বোর্ডের একটা উইং কাজ করতেছে এবং আইডেন্টিফাই করতেছে যে কার কাছে কত টাকা কিভাবে আছে, কিভাবে পাচার হয়েছে, এগুলো আইডেন্টিফাই করা হচ্ছে এবং একটা নিয়ে মানে কারণ এত এখানে ইনভলভমেন্টের পরিমাণ এত বেশি যে আপনি হয়তো জানেন যে এখানে মানে ওই যাদের সাথে লিঙ্ক আছে সবারই কিছু না কিছু এখানে আছে। এবং আপনি নিশ্চয়ই একটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর একটা শুনেছিলেন যে বাড়ির পিয়নের 400 কোটি টাকার একটা মালিক, সেও এই 400 কোটি টাকা পালায় গেছে। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী তিনিই বলেছিলেন। তো তার মানে কি, মানে পিয়নও যদি 400 কোটি টাকা নিয়ে দিতে পারে তাহলে অনেকেই আরো বেশি টাকা নিয়ে গেছে। পাচার এবং লুটপাটটা কি পরিমাণ হয়েছে সেটাও এটার মানদণ্ডটা আপনি বুঝতে পারেন। তো এইটা আসলে কাজ করতেছে এখন, এটা 400 কোটি না আরো বেশি না আরো কম সেটা হিসাব করতেছে এবং এটা আসলে পার্সন টু পার্সন কাজ করছে এবং এটা কাজ করার পরেই সেগুলোকে ফর্মাল ওয়েতে এগুলোকে আনার জন্য, এবং এখানে শুধু জাতীয় রাজস্ব বোর্ড একা না, বাংলাদেশ ব্যাংক সহ জাতীয় রাজস্ব বোর্ড সহ অন্যান্য সংস্থাকে যাদের দরকার হবে সবাই মিলে একটা যৌথ উদ্যোগেই আসলে এটাকে আনার জন্য প্রক্রিয়া চলছে এবং এটা আশা করি আমরা আমাদের জুলাই বিপ্লবের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে সামনে নিয়ে এটাকে আনার চেষ্টা করতেছি। আমরা কি আশা করতে পারবো এই জায়গা থেকে তাহলে যে খুব শিগগিরই বা একটা অল্প সময় পরে আমরা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট পাবো, কে কতটা পাচার করেছে, কার নামে কতটা রিপোর্ট আছে এবং কে কতটার সাথে জড়িত, কিভাবে জড়িত, এই পূর্ণাঙ্গ রিপোর্ট পাবো? যেহেতু এটি একটি সরকারি সিদ্ধান্ত যে রিপোর্টটা আসলে নিয়ে সরকার প্রকাশ করবে কিনা, তবে আমরা মনে করি যে রিপোর্ট তৈরি হলে পরে সরকার সিদ্ধান্ত নেবে কি এটা ওইভাবে, যেমন হোয়াইট পেপার যেরকম আসছে সেরকম হোয়াইট পেপারের মতো সেটা পাবলিশড হয়তো সরকার করতে পারে, কারণ এটা
জনগণ দেখলে সমস্যার কিছু আছে বলে মনে করি না। জনগণের বরং জানার আগ্রহটা আছে বাড়বে। এবং আমরা মনে করি যে জনগণের জানার অধিকার আছে, বিকজ টাকাটা জনগণের, টাকাটা জনগণের এবং এই দেশের মালিক তো বৃহত্তর অর্থে জনগণ। হ্যাঁ, এখানে যেভাবে, কারণ আপনার এটা এখানে সকলের টাকাই এখানে আছে, সকলেই ট্যাক্সের টাকা দিয়েছে অথবা ঋণের টাকা দিয়েছে, হয় ট্যাক্সের টাকা মেরেছে নাহলে ঋণের টাকা মেরেছে, যে কোনো একটা টাকা মেরেছে, অন্য কোনো টাকা তো মারেনি। জি জি, আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে, চমৎকার আলোচনা হচ্ছে এবং আমরা মনে করি যে আপনার এই সমস্ত আলোচনার ভেতর দিয়ে আমাদের দর্শকরা অনেক বিষয়ে পরিষ্কার হতে পারছে। জাতীয় রাজস্ব বোর্ড এবং এই যে ট্যাক্স শুল্ক ইত্যাদি ইত্যাদি এবং এই যে অর্থ পাচার, এই সমস্ত বিষয় খুবই জটিল, দুর্বোধ্য বিষয়, অনেকের কাছেই পরিষ্কার না। আমার মনে হয় যে আপনার আলোচনার ভেতর দিয়ে আমাদের দর্শকরা অনেক কিছুই পরিষ্কার হতে পারছেন। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট আর একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি শিগগিরই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টেবিল টক। আমাদের সাথে আলোচনায় রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, তিনি কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের দায়িত্বে রয়েছেন, তিনি হচ্ছেন কাজী মুস্তাফিজুর রহমান। আমরা আলোচনায় ফিরছি আবারও। জনাব মুস্তাফিজুর রহমান, অর্থ পাচার রোধে আন্তর্জাতিক আইন আছে, তারপরেও প্রশ্ন হচ্ছে যে কি করে এই পাচারগুলো হয় এবং আমরা দেখি যে উন্নত এবং পশ্চিমা দেশেই বেশি পাচার হয়। আমরা যদি নাম উল্লেখ করি তাহলে দেখব যে সুইস ব্যাংকের কথা সবার আগে আসে এবং সুইস ব্যাংক গ্রামের মানুষ পর্যন্ত এই সুইস ব্যাংকের নাম মনে হয় কম বেশি জানে। এখানে বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহজেই টাকা পাঠানো যায় এবং সেটা এই টাকা পাঠানোর মূল বিষয়টির সাথেই জড়িত থাকে টাকা পাচারের প্রশ্ন। কিভাবে সম্ভব হয় সেটি? অর্থ পাচার আসলে বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন আমরা আমি একটা একটা করে আপনাকে বলি, বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন মনে করেন যে আমি একটা পণ্য আমদানি করব, আমদানিকৃত পণ্যের মূল্য আছে 100 টাকা, আমি সেটাকে 300 টাকা, 400 টাকা, 500 টাকা দেখালাম এবং সেটা কোন ধরনের পণ্যের ক্ষেত্রে করি? যে পণ্যের ক্ষেত্রে ট্যাক্স কম বা যে পণ্যের ক্ষেত্রে কোনো ট্যাক্স নাই। সো এই যে ট্যাক্স, আমি এদিকে ট্যাক্স বেনিফিট দিচ্ছি উন্নয়নের জন্য, উন্নতির জন্য, সেটাকে সে মিসইউজ করতেছে অর্থ পাচারের জন্য, বুঝতে পারছেন? দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে যেখানে আমরা অর্থ পাচার করতে পারি বা অর্থ পাচার স্কোপ আছে। তো এটাকে তখন আমরা ট্যাকেল করি যে আমরা দেখি যে আসলে আমাদের এই একই জিনিস পণ্য, কারণ আমাদের কাছে তো হিউজ ডাটা আছে। সো ওই পণ্যই ওই ব্যক্তির কাছ থেকে আরেকজনে কি দামে আনছে, দুইটা দামের সাথে আসলে কম্পেয়ার করি। দেন এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি দেখি যে না বিষয়টা স্পর্শকাতর, দেন এটাকে আমরা মানি লন্ডারিংয়ের কেসের নিয়ে আসার চেষ্টা করি এবং এটাকে বিশ্লেষণ করি। আমরা ইনকোয়ারি, আমাদের প্রাথমিক অনুসন্ধান হয়, প্রাথমিক অনুসন্ধানের পরে আমরা এটাকে যদি দেখি যে না এটার মধ্যে ম্যারিটস আছে, এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা ম্যারিটসটাকে নিয়ে আমরা এটাকে মানি লন্ডারিং মামলা করি এবং তদন্ত করার জন্য ব্যবস্থা করি। সো এই কাজটা কিন্তু আমাদের এখান থেকে প্রতিনিয়তই হচ্ছে। ইতিমধ্যে আমরা একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা মামলা করেছি, স্পেশালি যে সমস্ত ক্ষেত্রে যেখান রপ্তানির কথা ছিল একটা, রপ্তানি করেছে আর এক জিনিস, ঠিক আছে? সো এটার এগেনস্টে সে পণ্য আমাদের যে বৈদেশিক মুদ্রা আসার কথা ছিল সেটা আসে নাই, এই ধরনের ক্ষেত্রে এই ধরনের মানি লন্ডারিংয়েরও আছে, বৈদেশিক মুদ্রার পাচারের বিষয় আছে। আরও কিছু বিষয় আছে যেটা যেমন মনে করেন যে আমাদের দেশে যে এটা কিন্তু এখন অনেক কমে গেছে, সেটা হলো যে আমাদের যে বিদেশে যে সমস্ত আমাদের ভাইয়েরা কাজ করেন, বিভিন্ন পেশায় কাজ করেন, তারা যখন দেশে টাকা পাঠান, তারা যখন ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠান, তখন হয়তো কি ওই ডলারগুলো ওই দেশে থেকে যায়, তার বিনিময়ে এখানে অন্য কিছু যায়, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো এখানে বিনিময়ে যায় এবং গোল্ডটাকে কিন্তু আসলে একটা মানি হিসাবে এখানে ট্রানজ্যাকশন হয়, বা গোল্ড যায়, ড্রাগস যায়, বিভিন্নভাবে কিন্তু এটার মধ্যে ইনভলভ থাকে। সো এই বিষয়গুলোকে আমরা আমাদের যে সরকারের যে উদ্যোগ আছে যে বিদেশ থেকে যখন টাকা পাঠানো হয় তখন একটা ইনসেন্টিভ দেওয়া হয়, ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয় সাথে সাথে। তো এটাকে এখন আমরা দেখেছি যে অনেক যারা আমার ভাইরা কাজ করেন তারা কিন্তু এখন এই প্রপার চ্যানেলই টাকা পাঠান, অন্য চ্যানেলে
টাকা তেমন একটা পাঠান না, অনেকটা কমেছে, অনেকটা কমেছে। তো এই জিনিসগুলো এইখানে নানাভাবে উদ্যোগ নিলে পরে আশা করি যে আগামীতে এই জিনিসগুলো কমে যাবে। এবং তারপরে বিষয়টা কি যে এই খেলা, এই যে মানে আপনার টাকা লেনদেনের খেলা, এটাকে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। এটা আগে বহু আগেও ছিল, মানে অবৈধভাবে ট্রানজেকশন। এবং কারণ আপনার এটা কখনোই একদম যে আপনি জিরো করতে পারছেন তা না, এটা কমবে একটা নির্দিষ্ট, মানে পৃথিবীর সব দেশে আছে, তো এটা কমবে। তবে এইটার যদি এটার ইন্টারন্যাশনাল যদি কিছু করা সম্ভব, যে সুইস ব্যাংকে বাংলাদেশে একটা লোক টাকা রাখছে গভর্নমেন্টের পারমিশন ছাড়া, এটা কি করে রাখছে, এগুলোকে যদি প্রতিরোধ করা যায়, ওই সুইস ব্যাংকের সাথে বা সুইজারল্যান্ডের সরকারের সাথে এই ধরনের চুক্তি করা যায়, বা তারা এই ধরনের ইন্টারন্যাশনাল, মানে টোটালি এটাকে আমরা বলবো যে একটি ইউনাইটেড নেশনের মাধ্যমে যদি এই ধরনের কিছু করা যায় বা করা সম্ভব, তাহলে পরে এই আমার টাকা, আমার দেশের টাকা দেশেই থাকবে, এটা বাইরে যেতে পারবে না যতক্ষণ গভর্নমেন্টের পারমিশন। আমি এখানে একটা প্রশ্ন করতে চাই আপনার আলোচনার সূত্র ধরে, সেটি হচ্ছে যে এই যে সুইস ব্যাংকের কথায়, আমরা এরকম অনেক ব্যাংকই আছে বিশ্বের যে যারা আমাদের দেশের টাকা গ্রহণ করে, তারা এই রকমের পাচারের টাকা তারা তো কম বেশি বুঝতে পারে, তারপরেও এই টাকা গ্রহণ করা কেন, এক প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয় যে এই ব্যাপারে এত আলোচনা, এত কথা যে অর্থ পাচারের ব্যাপারে, তারপরেও এখনো পর্যন্ত চুক্তি হয়নি বা করা যায়নি, এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে কি উদ্যোগের ঘাটতি ছিল বা এখনো কি আছে? না, আমি এই কথাটা আমি এভাবে বলবো না যে চুক্তি হয় না, বা চুক্তি কিছু কিছু দেশের সাথে আছে। সবার সাথে চুক্তি করা আসলে একটা, আপনি তো জানেন এতগুলো দেশ পৃথিবীর, এক এক সময় এই বিভিন্ন দেশে কোন কোন দেশে ট্যাক্স, মানে এই ধরনের টাকা নিয়ে রাখে, এটা একটা সব দেশে যে রাখে তা না, না, কিছু কিছু দেশে কিছু দেশ আছে, যেমন সুইজারল্যান্ড আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া রাখে। তো এইগুলো দেশগুলোর সাথেই আসলে বসা উচিত, আমার মনে হয় যে বসে এগুলোকে সেটেল করা উচিত, যে কি এই ধরনের যাতে না হয়। এবং এটা আমি আশা করি, এটা আমি এসে ঠিক এটা আমাদের বিষয়ে না কাজ, তারপর আমি বলবো যে এটা নীতিগতভাবে সবাই সিদ্ধান্ত নিলে, কারণ এক পক্ষ আমি সিদ্ধান্ত নিচ্ছি, আর এক পক্ষ যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু চুক্তি হবে না। সো উভয় পক্ষেরই একটা উইন ইন সিচুয়েশন লাগবে, উভয় পক্ষের চুক্তি লাগবে। আমরা দেখেছি দেখছি যে গত 10 বছরে প্রায় সম্ভবত 2010 সাল থেকে আন্তর্জাতিক অঙ্গন থেকে এই ব্যাপারে খুবই মানে জোরাজুরি চাপাচাপি করা হচ্ছে বলা যায়। তাদের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা আছে, মানি লন্ডারিংটা ঠেকাতে হবে, বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে। এবং আমেরিকার পক্ষ থেকে যখন উদ্যোগ নেওয়া হয় তখন সারা বিশ্বের তার সাথে তাল মিলানো ছাড়া কোনো পথ থাকে না, তাল মিলাতে হয়। এবং এই যে মানি লন্ডারিং ঠেকানোর জন্য কিন্তু এই আইন আছে, এবং এই আইনের আওতায় ইরান, পাকিস্তান এরকম অনেকগুলো দেশ আটকেও যায়। লোন পাওয়ার ক্ষেত্রে অনেক কিছুতেই তারা পরিষ্কার পরিচ্ছন্ন তথ্য না দিতে পারলে আটকে যায়, এরকম ব্যাপার আছে। তো এত কিছুর পরেও মানে আমার প্রশ্ন হচ্ছে যে কি করে পশ্চিমা দেশগুলোতেই বিশেষ করে এরকম কথিত তৃতীয় বিশ্বের দেশ বা উন্নয়নশীল দেশ বা কম উন্নত দেশ, এই সমস্ত দেশ থেকে টাকা যায়, তারাই তো এই আইন প্রণেতা, কিভাবে সম্ভব হয়? এটি আসলে আপনার মতো আমারও একটা প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার দেশে যখন কেউ বাইরে থেকে আপনার কাছে বা অন্যজনের কাছে বা আমার কাছে এই $10,000 পাঠায়, তখন কিন্তু এই $10,000 জন্য আমাকে বিভিন্ন জায়গায় জবাব দিতে হয়। আমি কোত্থেকে কে টাকা পাঠালো, কি কারণে টাকা পাঠালো, আমার উৎস কি, তার সাথে আমার সম্পর্ক কি, এগুলো কিন্তু সমস্ত জবাব দিয়ে 10,000 টাকা ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টে আসে। আর এই যে হাজার হাজার কোটি টাকা চলে গেল, ওই দেশে ইনভেস্টমেন্ট হলো, সেই হাজার কোটি টাকা কি করে পাইলো, কোথার থেকে আসলো, তার সোর্স অফ ইনকাম কি, এগুলো কিন্তু সেখানে কিভাবে জিজ্ঞাসা হয়েছে আমি বুঝতে পারি না। কারণ এটা নিশ্চয়ই তো সে এই ধরনের এমন কোনো জব বা এমন কিছু অ্যাক্টিভিটি দেখাইতে পারে নাই, বা তার নাই যে যার কারণে সে রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হবে। তো এই দেশ নিশ্চিত ওই দেশগুলোতে কিছু সমস্যা আছে, যারা ওনারা আমাদেরকে যেভাবে বলে, আমাদেরকে যেভাবে ইম্পোজ করার চেষ্টা করে, আমরা ঠিকই টু দ্য পাইপ আমরা ফলো করি। আমার $10,000 জন্য আমরা একদম যত প্রশ্ন জবাব দিতে পারি, আর ওনার 1,000 কোটি টাকার জন্য আমার থেকে তো 100 গুণ
বেশি জবাব দেওয়ার প্রশ্ন, কিন্তু ওনারা বোধহয় সেই ধরনের প্রশ্ন। এই সমস্যার সমাধানের পথ কি? এইটার সমাধানের পথ হচ্ছে আসলে আন্তর্জাতিক এটা সমঝোতা, এবং আন্তর্জাতিকভাবে সবাইকে একত্রে হইতে হবে। সবাই যদি চায় যে না মানি লন্ডারিং আমরা করতে দিব না, তাহলে অবশ্যই এটা হবে না। আমরা পরিষ্কার করে বুঝতে পারি যে এই ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো বা উন্নত দেশগুলো একটা উপরের পজিশনে থাকে বা আছে। তো সেক্ষেত্রে এবং অর্থাৎ আমি এটা মিন করতে চাইছি যে এই যে আমাদের টাকা তারা গ্রহণ করে নেয় এবং আমাদের মতো হাজারো প্রশ্নের জবাব না দিয়ে, তো সেক্ষেত্রে আমরা এক ধরনের ভিকটিম। এই রকম দেশগুলোর কি একটা জোট করে পশ্চিমাদের উপরে বা উন্নত দেশগুলোর উপর বা গ্রহণকারী দেশগুলোর উপর একটা চাপ সৃষ্টি করতে পারে, এরকম একটা জোট করা সম্ভব? এটা আসলে ওইভাবে বলা যাবে না, কারণ সব দেশেরই নিজস্ব নীতিমালা আছে, নিজস্ব নীতি অনুযায়ী তারা কাজ করে, নিজস্ব ফরেন পলিসি আছে, নিজস্ব পলিসি অনুযায়ী অর্থনৈতিক নীতি আছে। তো এখন সবার সাথে আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে হয়তো প্রত্যেকটা দেশের সাথে আলাদা আলাদা কথা বলতে হবে, এবং তারা আমাদেরকে চাপিয়ে দিচ্ছে কিনা সেটা আমরা বলবো না, কারণ এটা যার যার পলিসি শেষে মেনটেন করে, কারণ ফরেন পলিসি এক একজনের এক এক রকম ফরেন পলিসি আছে। তো পলিসি অনুযায়ী যার যার পলিসি অনুযায়ী শেষে কাজ করছে। আমাদের কথা হলো যে আমাদের এটা উভয়ের সাথে বসে বা তাদের সাথে দ্বিপাক্ষিক, বা এটাকে বলা হয় আমরা যদি ইউনিয়নগতভাবে পারি, সামষ্টিকভাবে পারি, অথবা দ্বিপাক্ষিকভাবে পারি, সেভাবে কথা বলে এই বিষয়গুলোকে আমরা আন্তর্জাতিকভাবে এটাকে প্রতিরোধ করতে পারি। এটা আমাদের চেষ্টা থাকবে। আমরা মনে করি যে চেষ্টা করলে ইনশাআল্লাহ সবকিছুই সফল হওয়া যায়। জনাব কাজী মোস্তাফিজুর রহমান, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে হয়তো 1 মিনিট সময় পাবো আমরা। আপনার কাছে সর্বশেষ একটি বিষয় আমার ভালো লাগার কথা জানিয়ে তারপরে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনারা এবারে কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর এর পক্ষ থেকে ছোট ছোট কিছু বিজ্ঞাপন করেছেন, যা আমি দেখেছি এবং খুবই ভালো লেগেছে এবং খুব ইনফরমেটিভ, মানুষকে ভালো ইতিবাচক মেসেজ দিচ্ছে। তো এই রকমের উদ্যোগ কি আপনারা কন্টিনিউ করবেন কিনা? জি, এই যে আমরা বিজ্ঞাপনগুলো করেছি, আপনি দেখেছেন যে বিজ্ঞাপনগুলোতে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনি বিদেশ থেকে যদি আইন মেনে যে জিনিসপত্র আনেন, তাহলে পরে আপনার কোনো সমস্যা নেই। লাইন বুঝলে হবে না, আইন বুঝতে হবে। এটা একটা চমৎকার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। তো এই বিজ্ঞাপনগুলো আমরা চেষ্টা করব সারা বছর ব্যাপী এগুলোকে প্রচার করার জন্য, যাতে করে সাধারণ মানুষ বুঝে, এবং যারা নাকি আমাদের যারা নাকি যে সমস্ত ভাই বা বোনেরা দেশের বাইরে থাকেন, তারা যাতে বুঝতে পারেন, জানতে পারেন যে আমাদের দেশের কি আইন এখন চলমান আছে। জনাব কাজী মোস্তাফিজুর রহমান, আপনার এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। সর্বশেষ যে তথ্য দিলেন সেটি হচ্ছে যে এই রকমের বিজ্ঞাপন, এরকম সচেতনমূলক প্রচারণা অব্যাহত থাকবে। আমরাও আশা করি এমনটি হোক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টেবিল টক। আলোচনায় ছিলেন এনবিআর এর গুরুত্বপূর্ণ সদস্য জনাব কাজী মোস্তাফিজুর রহমান। আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনারা সবাই ভালো থাকুন। আশা করছি আগামী অনুষ্ঠানে আপনাদের সবার সাথে আবার দেখা হবে।